where the mind is without fear and the head is held high, where knowledge is free. ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। অনলাইন অডিও ভিডিও ক্লাসরুমে তোমাদের স্বাগত জানাই। আমি সুব্রবিতান সাহা, মালদা জেলা স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক। তো জেলা প্রশাসন ও জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে যে অনলাইন টেলিক্লাসের ব্যবস্থা করা হয়েছে, সেই টেলিক্লাসে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ক্লাস 12-এর ক্লাসরুমে। তো তোমরা জানো যে আমি ইউনিট 1-এর 3rd চ্যাপ্টার তড়িৎ বিভব পড়াচ্ছিলাম। তো এর আগের দিন অবধি আমরা যেটা পড়েছিলাম সেটা হলো তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন জায়গায় আমরা তড়িৎ বিভব বের করেছিলাম। তো আশা করি তোমরা বিষয়গুলো বাড়িতে ভালো করে পড়েছো। আজকে আমাদের যেটা মূল আলোচ্য বিষয় সেটা হলো তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে পারস্পরিক সম্পর্ক। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে ক্লাসটা আজকে, এবং তোমরা সঙ্গে সঙ্গে খাতা পেন এবং বইটা সঙ্গে নিয়ে বসবে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের টপিক তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের সম্পর্ক। তো আমরা প্রথমে একটা সুষম তড়িৎ ক্ষেত্র নেব। সুষম তড়িৎ ক্ষেত্র অর্থাৎ যে তড়িৎ ক্ষেত্রের সমস্ত জায়গায় ক্ষেত্র প্রাবল্যের মানটা সমান। এইবার এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা কিছু বলরেখা অঙ্কন করব। তোমরা জানো সুষম তড়িৎ ক্ষেত্রের বলরেখাগুলো দেখতে এরকম হয়, সমদূরবর্তী সমান্তরাল সরলরেখা। তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে তোমাদের বলা হয়েছিল। আচ্ছা, এইবার ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশনটাও আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশনটা হচ্ছে এই দিকে, লেফট টু রাইট, ঠিক আছে। এইবার আমরা এই বলরেখার অভ্যন্তরে, বলরেখার ওপরে দুটো বিন্দু আমরা কল্পনা করেছি, এ এবং বি, যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। আচ্ছা, এবার কি তোমরা আমাকে বলতে পারবে যে এ বিন্দুর বিভব বেশি না বি বিন্দুর বিভব বেশি? ধরে নাও এ বিন্দুর বিভব হচ্ছে VA, বি বিন্দুর বিভব VB। তাহলে তোমরা আমাকে বলতে পারবে VA বড় না VB বড়? আচ্ছা, আমি যদি একটা মুক্ত ধনাত্মক আধানকে এতে রাখি তাহলে কিন্তু কি হবে, আধানটা অটোমেটিক্যালি এ থেকে বি এর দিকে চলে যাবে। কেন? কারণ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন আছে ওই দিকে, বাম দিক থেকে ডান দিকে। অর্থাৎ একটা বল কাজ করছে কিন্তু এ থেকে বি এর দিকে। অর্থাৎ আমি যদি একটা মুক্ত ধনাত্মক আধানকে এতে রাখি তাহলে সেটা কিন্তু অটোমেটিক্যালি এ থেকে বি এর দিকে চলে যাবে। তাহলে আমরা বলতেই পারি তাহলে VA গ্রেটার দেন VB। বিগত ক্লাসে আমরা দেখেছি যে বিভব, আধান সবসময় পরিবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে আধান যেহেতু এ থেকে বি এর দিকে যাচ্ছে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে VA গ্রেটার দেন VB। তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য VA মাইনাস VB। আচ্ছা, এই বিভব পার্থক্যটা কত হবে? সেইটা ধরো এবার আমি সেই আধানটাকে বি থেকে এর দিকে নিয়ে আসছি। বি থেকে এর দিকে নিয়ে আসার জন্য আমাকে কিন্তু ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে কাজ করতে হচ্ছে, মানে ক্ষেত্র প্রাবল্যের যেদিকে ডিরেকশান তার উল্টো দিকে আমাকে আধানটাকে নিয়ে আসতে হচ্ছে। তার ফলে কিন্তু আমাকে একটা কৃতকার্য করতে হবে। তাহলে বি থেকে এতে একটা মুক্ত ধনাত্মক আধানকে নিয়ে আসার জন্য যে কৃতকার্যটা করতে হবে সেটা হচ্ছে বল ইন্টু সরণ। তোমরা জানো কৃতকার্য। তাহলে বল কত? বল হচ্ছে ই ক্ষেত্র প্রাবল্য ইন্টু ডিস্টেন্স, বি থেকে এর ডিস্টেন্স হচ্ছে ডি।
তাহলে ডাব্লু দাঁড়ালো, কৃতকার্য দাঁড়ালো ই ইন্টু ডি। আচ্ছা, এর আগে আমি একটা মাইনাস চিহ্ন দেবো, কেন? তার কারণটা হচ্ছে যে প্রাবল্য আর সরণ বিপরীতমুখী, বুঝতেই পারছো যে প্রাবল্যের ডিরেকশন লেফট টু রাইট, কিন্তু সরণ হচ্ছে বি থেকে এর দিকে, উল্টো দিকে, তাই জন্য কৃতকার্যটা ঋণাত্মক। আচ্ছা, এইবার আমি যদি বলি যে এই কৃতকার্যটাই হবে বিভব পার্থক্যের সঙ্গে সমান, কৃতকার্যটাই হবে বিভব পার্থক্যের সঙ্গে সমান, কেন? তার কারণ আমি আগের দিন বলেছি তোমাদের যে বিভব পার্থক্যের ডেফিনেশন, একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতে গেলে যে কৃতকার্যটা করতে হয় সেটাই দুটো বিন্দুর বিভব পার্থক্য। তো এখানেও তাই হয়েছে, আমি একটা মুক্ত ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে বি থেকে এতে নিয়ে আসছি, তার জন্য যে কৃতকার্য সেটাই হচ্ছে বিভব পার্থক্য। ঠিক আছে, তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে কিন্তু এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কত, ই ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই ডি, তার আগে একটা মাইনাস চিহ্ন। তাহলে এটাই কিন্তু দেখো সুষম তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা অসম তড়িৎ ক্ষেত্রে দেখব যে অসম তড়িৎ ক্ষেত্রে কি হয়, প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। অসম তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। অসম তড়িৎ ক্ষেত্র অর্থাৎ যে তড়িৎ ক্ষেত্রের সমস্ত বিন্দুতে প্রাবল্যের মান সমান হবে না। তাহলে ধরে নাও অসম তড়িৎ ক্ষেত্রে আমরা দুটো বিন্দু নিয়েছি এ আর বি, যারা খুব কাছাকাছি অবস্থিত, যাদের মধ্যবর্তী ব্যবধান ডিএক্স, খুব ছোট ডিরেকশন, মানে তাদের মধ্যবর্তী ব্যবধানটা খুব ছোট। তাহলে যেহেতু মধ্যবর্তী এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে ই এদিকে লেফট টু রাইট, তাহলে যদি মধ্যবর্তী ব্যবধান যদি খুব কম থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে দুটো পয়েন্টের এ আর বি দুটো পয়েন্টের প্রাবল্যের মান কাছাকাছি বা প্রায় সমান, তাদের প্রাবল্যের মান প্রায় সমান হবে। কিন্তু বিভব পার্থক্য তো সমান হবে না, কারণ যেহেতু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এ থেকে বি এর দিকে, তাই জন্য বি এর যা বিভব হবে এ এর বিভব তার থেকে সামান্য বেশি হবে, কারণ ফিল্ডের ডিরেকশন এ থেকে বি এর দিকে, এ পয়েন্টের বিভব বেশি বি অপেক্ষা। তাহলে ধরে নাও বি এর বিভব হচ্ছে ভি এবং এর বিভব, যেহেতু তাদের মধ্যে ব্যবধানটা খুব ছোট তাই জন্য এর বিভব বি অপেক্ষা সামান্য বেশি হবে, তো ধরে নিলাম ভি প্লাস ডিভি। আচ্ছা, তাহলে আগের মতো এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি প্লাস ডিভি মাইনাস ভি। ঠিক আছে, এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি প্লাস ডিভি মাইনাস ভি। তাহলে আগের মতোই একটা একক ধনাত্মক আধানকে আমরা বি থেকে এতে নিয়ে আসছি, তাহলে একটা একক ধনাত্মক আধানকে যদি বি থেকে এতে নিয়ে আসি তাহলে কৃতকার্য কত, সেটা হচ্ছে প্রযুক্ত বল গুণ সরণ, প্রযুক্ত বল গুণ সরণ, কিন্তু সামনে একটা মাইনাস চিহ্ন হবে ওই আগের মতোই, ইলেকট্রিক ফিল্ডে যেদিকে ডিরেকশন সরণ হচ্ছে তার উল্টো দিকে, তাই জন্য ওইটা কৃতকার্য। তাহলে এইটা ইজ ইকুয়াল টু ওই কৃতকার্যের সঙ্গে সমান হবে মাইনাস ই গুণ ডিএক্স। অতএব ভি প্লাস ডিভি মাইনাস ভি, মানে এখান থেকে পেয়ে গেলাম ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম পেলাম আমরা, ই আর ভি এর মধ্যে সম্পর্ক, ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক পোটেনশিয়ালের মধ্যে সম্পর্ক যেটা পেলাম সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের নিউমেরিক্যালসের ক্ষেত্রে এবং পরবর্তীকালে আমাদের পরবর্তী এই অধ্যায়েরই পরবর্তী পার্ট বা পরবর্তী চ্যাপ্টারও আমাদের খুব কাজে লাগবে। ইলেকট্রিক ফিল্ড এবং পোটেনশিয়ালের মধ্যে সম্পর্ক সেটা কি, সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি ডিএক্স। এবং এই ডিভি ডিএক্স যে রাশিমালাটা সেটাকে আমরা বলবো বিভবের নতিমাত্রা, বিভবের নতিমাত্রা। এবং এর এককটা কত হবে, এককটা বুঝতে পারছো, ভোল্ট, মানে বিভব প্রভেদের একক ডিভাইডেড বাই ডিস্টেন্সের একক মানে ভোল্ট পার মিটার, বা আরেকটা একক হবে সেটা হচ্ছে ভোল্টের একক, মানে বিভবের একক ডিভাইডেড বাই ডিস্টেন্সের একক। তো ভোল্টের একক বিভবের একক কত হয়, বিভবের
আচ্ছা বিভবের যদি এটার যদি মাত্রা জানতে চাই তাহলে মাত্রা কত হবে? আচ্ছা এটার যদি মাত্রা মানে বিভবের যে নতিমাত্রা তার মাত্রাটা কত হবে? মাত্রাটা হচ্ছে বিভবের মাত্রা। বিভবের মাত্রা কত হয়? সেটা হচ্ছে আমরা জানি ডাব্লুর মাত্রা বাই কিউ এর মাত্রা। তাহলে ডাব্লুর মাত্রা কত? এম এল টি মাইনাস টু ডিভাইডেড বাই আই টি, মানে এম এল টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। আচ্ছা এর মাত্রা দাঁড়াবে তাহলে এখানে তোমার ডিএক্স মানে ডিস্টেন্স দিয়ে ভাগ আছে, কৃতকার্য আছে এখানে এম টু হবে, তাহলে কৃতকার্যর মাত্রা হচ্ছে এম এল টু টি মাইনাস টু। তাহলে এটা দাঁড়ালো হচ্ছে মাত্রাটা এম এল টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। তাহলে আমরা কিন্তু বিভবের নতিমাত্রার একক এবং মাত্রা সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। একক দাঁড়ালো ভোল্ট পার মিটার এবং মাত্রা দাঁড়ালো এম এল টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। ঠিক আছে? আচ্ছা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এইবার আমাদের যেটা টপিক, আমাদের নেক্সট টপিক আমরা পড়ব সেটা হচ্ছে যে সুষমভাবে আহিত কোনো পরিবাহীর বা গোলকের সুষমভাবে আহিত গোলকের তড়িৎ বিভব। গোলকের তড়িৎ বিভব আচ্ছা এর আগের দিন ক্লাসে কিন্তু আমরা বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের মান কিন্তু আমরা বের করেছি। ঠিক আছে? দেখো অনিয়মিত আকারের যদি কোনো পরিবাহী আমাদের দিয়ে দেওয়া হয়, অনিয়মিত আকারের পরিবাহীর ক্ষেত্রে প্রাবল্য এবং বিভব বের করা সেটা কিন্তু একটু সময় সাপেক্ষ এবং জটিল ব্যাপার। তবে নিয়মিত আকারের যদি কোনো পরিবাহী আমাদের দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রে কিন্তু প্রাবল্য এবং বিভব বার করা সহজ বা আমরা সেটা বার করা যায়। তো আমরা নিয়মিত আকারের পরিবাহীর মধ্যে আমরা বেছে নিয়েছি সুষমভাবে আহিত কোনো গোলক। সুষমভাবে আহিত কোনো গোলকের ক্ষেত্রে আমরা কোনো বিন্দুতে প্রাবল্য এবং বিভব কত হয় সেটা দেখব। তবে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো সুষমভাবে আহিত গোলকের সেন্টার যদি ও হয় তাহলে সেই গোলাকার পরিবাহীর বা গোলীয় পরিবাহীর বাইরে কোনো বিন্দুতে যখন আমরা প্রাবল্য বা বিভব বের করতে চাইব তখন আমরা ধরে নেব এর সমস্ত আধান কেন্দ্রে সঞ্চিত আছে। ঠিক আছে? অর্থাৎ একে যদি আমি কিউ পরিমাণ আধান দিয়ে আহিত করি তাহলে আমরা ধরে নেব এর সমস্ত আধান কেন্দ্রে সঞ্চিত আছে, অর্থাৎ ও বিন্দুতেই আছে। এই গোলীয় পরিবাহীর ব্যাসার্ধ হচ্ছে আর। ধরো এইখানে পি বিন্দু আছে, এইখানে আমাকে প্রাবল্য এবং বিভব বের করতে হবে। ও থেকে পি এর ডিস্টেন্স হচ্ছে এক্স, ও পি হচ্ছে এক্স। তাহলে অতি সহজেই আমরা পি বিন্দুতে প্রাবল্য বের করতে পারি। পি বিন্দুতে প্রাবল্য কত হবে সেটা আমরা জানি, ই ইজ ইকুয়াল টু পিতে প্রাবল্য বের করার নিয়মটা হচ্ছে যে এখানে একটা আমাকে মনে মনে একক ধনাত্মক আধান আছে বলে ধরে নেব। তাহলে এটা এসআইতে হবে 1/4 পাই এপসাইলন কিউ বাই এক্স স্কোয়ার। আচ্ছা বিভবটা কত হবে? বিভবটা এর আগের দিনে আমরা বের করেছি বিন্দু আধানের জন্য বিভব। যেহেতু আধান গোলকের সেন্টারে আছে তাই জন্য আমরা এটাকে বিন্দু আধান বলে ভাবতে পারি। তাই জন্য এর ক্ষেত্রে বিভব কত হবে? 1/4 পাই এপসাইলন কিউ বাই এক্স। তাহলে এটা হচ্ছে সুষমভাবে আহিত কোনো গোলকের বাইরে কোনো বিন্দুতে প্রাবল্য এবং বিভবের মান। ঠিক আছে? আচ্ছা এইবার এই পি বিন্দুটা যদি পরিধির ওপর, এই গোলীয় পরিবাহীর পরিধির ওপর যদি কোনো একটা বিন্দু হতো তখন কি হতো? এই পি বিন্দুটাই মনে করো এই গোলীয় পরিবাহীর পরিধির ওপর কোনো বিন্দু, তখন তো তাহলে এক্স ইকুয়াল টু আর হয়ে যেত। তখন এক্স ইকুয়াল টু আর হয়ে যেত, তাহলে তখন ফর্মুলাগুলো হয়ে যেত, প্রাবল্যটা হয়ে যেত 1/4 পাই এপসাইলন কিউ বাই আর স্কোয়ার এবং ভিটা হয়ে যেত 1/4 পাই এপসাইলন কিউ বাই আর।
যদি পি বিন্দুটা পরিধির ওপর কোনো স্থানে হতো, অবস্থান করত। আচ্ছা, এইটা গেল সুষমভাবে আহিত কোনো গোলীয় পরিবাহীর বাইরে এবং পরিধির উপর কোনো স্থানে প্রাবল্য এবং বিভবের মান। আচ্ছা, যদি তোমাকে বলে পরিবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে প্রাবল্য ও বিভব কত হবে, দেখো এইটা প্রমাণ করা যায় যে কোনো গোলীয় পরিবাহীর অভ্যন্তরে কিন্তু তড়িৎ বিভবের মান সর্বদা সমান থাকে, মানে সুষমভাবে বণ্টিত থাকে আধানটা, অর্থাৎ সুষম একটা গোলীয় পরিবাহীর ভেতরে বিভবের মান কখনো পাল্টায় না, বিভবের মান একই থাকে। আচ্ছা, বিভবের মান যদি একই থাকে তাহলে আমরা বলতে পারি কি তড়িৎ প্রাবল্য, আমরা একটু আগেই দেখলাম ডিভিডিআর বা ডিভিডিএক্স, তাহলে ভেতরে কিন্তু গোলীয় পরিবাহীর ভেতরে প্রাবল্যের মান কিন্তু 0। গোলীয় পরিবাহীর বাইরে বিভবের একটা মান আছে, পরিধির ওপরে একটা মান আছে, এমনকি অভ্যন্তরেও গোলীয় পরিবাহীর বিভবের মান সর্বত্র সমান, কিন্তু ভেতরে প্রাবল্যের মান 0। আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। সুষমভাবে আহিত কোনো গোলীয় পরিবাহীর তড়িৎ বিভব আমরা করে দেখালাম। আচ্ছা, এইবার আমরা তড়িৎ স্থিতিশক্তি সম্বন্ধে কিছু জানব। ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। তড়িৎ স্থিতিশক্তি। তড়িৎ স্থিতিশক্তি ইংরেজিতে বলবো ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি। কি বিষয়টা? তড়িৎ স্থিতিশক্তি হচ্ছে যে আমরা এটা ইতিপূর্বেই জেনে এসেছি যে অসীম দূরত্ব থেকে আমাকে যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে হয় তাহলে আমাকে একটা কৃতকার্য করতে হবে। কিন্তু প্রশ্নটা হলো যে একটি মাত্র আধানকে না নিয়ে এসে আমি যদি বেশ কতগুলি আধানকে নিয়ে আসি, ধরো একটি মাত্র আধানকে না নিয়ে এসে আমি একাধিক আধান আমি অসীম দূরত্ব থেকে নিয়ে আসছি, এবং অসীম দূরত্ব থেকে নিয়ে এসে আধানগুলিকে আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিভিন্ন জায়গায় আমি রাখলাম, তাহলে ওই আধানগুলি দ্বারা যে সংস্থাটা তৈরি হলো সেই সংস্থার তড়িৎ স্থিতিশক্তি কত হবে? অর্থাৎ আমি অসীম দূরত্ব থেকে একাধিক আধান, কতকগুলি আধানকে আমি নিয়ে এসেছি তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন জায়গায় প্লেস করেছি, তাহলে ওই যে আধানগুলি দ্বারা যে গঠিত সংস্থা তার টোটাল তড়িৎ শক্তি হবে আমাকে যে মোট কৃতকার্য করতে হলো সেই কৃতকার্যের যোগফল। ঠিক আছে? অর্থাৎ আমি অসীম দূরত্ব থেকে যে সমস্ত আধানগুলোকে নিয়ে আসলাম তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন জায়গায়, এই যে নিয়ে আসার জন্য আমাকে যে প্রত্যেকটার জন্য যে ইন্ডিভিজুয়ালি কার্য করতে হলো সেই কার্যগুলোকে যদি আমরা বীজগাণিতিক সমষ্টি করে দিই তাহলেই কিন্তু আমরা ওই আধানগুলো দ্বারা গঠিত সংস্থার টোটাল তড়িৎ স্থিতিশক্তি আমরা পেয়ে যাব। তো বিষয়টা কীরকম? বিষয়টা আমরা করে দেখাচ্ছি। ধরো আমরা অনেকগুলো আধানকে নিয়ে আসবো না, ধরো আমরা মাত্র দুটো আধান বা দুটো আধান দ্বারা গঠিত কোনো সংস্থা আমরা দেখব। ধরো এ বিন্দু এবং বি বিন্দুতে, এ বিন্দুতে Q1 আধান রাখা আছে, বিতে Q2 আধান রাখা আছে, এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R। তাহলে আমরা আগে দেখব যে এই দুটো আধান দ্বারা গঠিত যে সংস্থা, এই সংস্থার কত তড়িৎ স্থিতিশক্তি হয়। তো এই দুটো আধান দ্বারা গঠিত সংস্থার যখন তড়িৎ স্থিতিশক্তি আমরা দেখব, আমরা প্রথমে মনে করব যে Q2 আধানটা নেই, মনে মনে প্রথমে মনে করব এই Q2 আধানটা নেই। তাহলে Q2 আধানটা যদি নেই তাহলে Q1 আধানের জন্য বিতে কত পোটেনশিয়াল হবে? এতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য বিতে তড়িৎ বিভব হবে 1/4 পাই এপসাইলন Q1/R। অবশ্যই তাই হবে। আচ্ছা, এইবার মনে করো আমি অসীম দূরত্ব থেকে Q2 আধানটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে প্লেস করলাম, তাহলে আমাকে কত কৃতকার্য করতে হবে?
অসীম দূরত্ব থেকে আমি এই Q2 আধানটাকে বিতে নিয়ে এসে প্লেস করলাম, তাহলে আমাকে কত কৃতকার্য করতে হবে? সেটা হচ্ছে W ইজ ইকুয়াল টু Q2 ইন্টু V, কৃতকার্য ইন্টু ভোল্টেজ, মানে বিভব পার্থক্য আর কি। তাহলে এখানে যদি মানটা আমরা বসিয়ে দিই তাহলে কত হবে Q2-র মানটা? সেটা হচ্ছে 1/4πε Q1 Q2/R। তো ডেফিনেশন অনুযায়ী এইটাই তো স্থিতিশক্তি। কারণটা কি? আমি তো প্রথমেই বললাম যে আমি যদি অনেকগুলো আধানকে নিয়ে আসি তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে, তাহলে নিয়ে আসার জন্য আমাকে যে টোটাল কৃতকার্যটা করতে হলো সেইগুলোর সমষ্টি, সেটা হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি। তো এখানে তো আমি একটাই আধানকে নিয়ে আসছি, একটা আধানকে নিয়ে আসার জন্য যে কৃতকার্য, তাহলে সেটাই হবে তড়িৎ স্থিতিশক্তি। অর্থাৎ তড়িৎ স্থিতিশক্তি হয়ে গেল ওই সংস্থার যে তড়িৎ স্থিতিশক্তি, অর্থাৎ দুটো বিন্দু দ্বারা গঠিত যে তড়িৎ সংস্থা, তার স্থিতিশক্তি দাঁড়ালো U ইজ ইকুয়াল টু 1/4πε Q1 Q2 ডিভাইডেড বাই তাদের দূরত্ব। এটা যেহেতু তড়িৎ স্থিতিশক্তি মানে শক্তির একক, তাহলে এটা একক হবে CGS আর্গ এবং SI-তে জুল। এর একক হবে CGS SI, এর দু রকম একক, CGS হবে আর্গ, SI-তে হবে জুল। আচ্ছা, তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তোমাদের বোঝার কোনো সমস্যা থাকা উচিত নয়। আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুকে যখন আমরা বিক্ষিপ্ত করব তখন কত কৃতকার্য দরকার। তড়িৎ দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য ও শক্তি। তড়িৎ দ্বিমেরুকে আমরা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্লেস করব, কিন্তু কেমন করে প্লেস করব? ধরো, আচ্ছা ধরো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এরকম ছিল। এটা তোমাদের পড়ানো হয়েছে তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি কারণ এখানে তোমাদের কাজে লাগবে। তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন ধরো এদিকে, ক্ষেত্র প্রবলের ডিরেকশন। এইবার আমি একটা তড়িৎ দ্বিমেরুকে প্লেস করেছি এইভাবে। এটা ধরো একটা তড়িৎ দ্বিমেরু -Q + Q, এদের মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 2L, এবং তড়িৎ ক্ষেত্রের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছি? তড়িৎ ক্ষেত্রের সঙ্গে θ অ্যাঙ্গেলে প্লেস করেছি। তাহলে ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশন দেখানো হয়েছে। তড়িৎ দ্বিমেরুটাকে আমরা কিন্তু সোজাভাবে প্লেস করিনি, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে দ্বিমেরুটাকে θ অ্যাঙ্গেলে প্লেস করেছি। তাহলে θ অ্যাঙ্গেলে প্লেস করলে কি হবে? তড়িৎ দ্বিমেরুর উপর একটা টর্ক কাজ করবে, যেটা পড়ানো হয়েছে তড়িৎ ক্ষেত্রে, এবং সেই টর্কের রাশিমালাটাও কত হবে সেটাও তোমাদের বলা হয়েছিল। টাও সেটা কত হবে? সেটা হচ্ছে PE sin θ। পিটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, ই তো ক্ষেত্র প্রাবল্য, sin θ মানে এই অ্যাঙ্গেলের সাইন। তাহলে একটা তড়িৎ দ্বিমেরুকে যখন ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে θ কোণে প্লেস করেছি, তখন তার উপর সেই দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক হচ্ছে ওইটা PE sin θ। এই টর্কের কাজটা কি করবে? টর্কটা অবশ্যই তড়িৎ দ্বিমেরুটাকে ঘুরিয়ে ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে অ্যালাইনমেন্ট করার চেষ্টা করবে। অর্থাৎ তড়িৎ দ্বিমেরুটাকে ঘুরিয়ে কি করবে? ইলেকট্রিক ফিল্ডের দিকে, ইলেকট্রিক ফিল্ড দিক বরাবর স্থাপন করার চেষ্টা করবে। স্বাভাবিকভাবেই যখন θ = 0, তখন দেখো তো টাউ = 0। θ = 0 মানে কি? মানে সেইটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর সাম্যাবস্থা। হ্যাঁ, তড়িৎ দ্বিমেরুর সাম্যাবস্থা। তাহলে তড়িৎ দ্বিমেরুর সাম্যাবস্থা মানে কি? মানে তখন ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে সে অ্যালাইনমেন্ট হয়ে গেছে, অর্থাৎ সে পুরোপুরি সোজাসুজি হয়ে আছে। অর্থাৎ ছবিটা এরকম হবে না, তখন ছবিটা তখন মনে করো এরকম হবে, এটা -Q, এটা +Q, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে অ্যালাইনমেন্ট হয়ে গেছে।
তখন থিটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, কিন্তু আমি যদি এইবার এই তড়িৎ দ্বিমেরুটাকে বিক্ষিপ্ত করতে চাই, ইলেকট্রিক ফিল্ডের থেকে ধরো বিক্ষিপ্ত করতে চাই, তাহলে বিক্ষিপ্ত করার জন্য আমাকে একটা কৃতকার্য করতে হবে, এবং যেই কৃতকার্যটা আমি করব সেই কৃতকার্যটাই কিন্তু দ্বিমেরুর মধ্যে সঞ্চিত থাকবে অ্যাজ এ ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। অর্থাৎ আমি কি বললাম, আমি বললাম যে এই তড়িৎ দ্বিমেরুটাকে ইলেকট্রিক ফিল্ডের দিকে আমি আরও ঘুরিয়ে দেবো, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আরও বাহ্যিক কৃতকার্য করতে হবে, একটা বহিঃস্থ সংস্থা বা এক্সটার্নাল এজেন্ট দ্বারা আমাকে একটা কৃতকার্য করতে হবে, এবং যেই কৃতকার্যটা আমি করব সেটাই কিন্তু তড়িৎ দ্বিমেরুর মধ্যে জমা থাকবে অ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি। সেই পোটেনশিয়াল এনার্জিটা কত সেটাই আমরা এখন বের করব। তো ধরো কৌণিক সরণটা থিটা থেকে বাড়িয়ে আমি থিটা প্লাস ডি থিটা করলাম, মানে আর কিছুই না, আমি আরও কৌণিক সরণটা ডি থিটা পরিমাণ বাড়িয়ে দিলাম। অর্থাৎ আগে এখানে ছিল, এখন মনে করো এইটুকু পরিমাণ আমি বাড়ালাম, মানে আগে ছিল ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে থিটা, এখন ধরো আরেকটু অ্যাঙ্গেল বাড়িয়ে ডি থিটা করলাম, থিটা প্লাস ডি থিটা অ্যাঙ্গেলে বাড়ালাম। তাহলে থিটা প্লাস ডি থিটা অ্যাঙ্গেলে বাড়াতে মানে কৌণিক সরণ আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি, তাহলে আমাকে কিছুটা কৃতকার্য করতে হবে। কতটা কৃতকার্য করলাম সেটা মনে করো DW। কৃতকার্য নিশ্চয়ই খুব ছোট করতে হবে, কারণ কৌণিক সরণটা খুব ছোট হয়েছে। আচ্ছা, তোমরা জানো কৃতকার্য মানে বল গুণ সরণ, কিন্তু এখানে বল গুণ সরণ করলে কিন্তু হবে না, কারণ এটা কিন্তু রোটেশনাল মোশন হচ্ছে, মানে কৌণিক সরণ হচ্ছে। অ্যাকচুয়ালি তড়িৎ দ্বিমেরুটা যেখানে ছিল সেখান থেকে আমি আরেকটু সরালাম, তার ফলে কিন্তু কী হলো, তার কৌণিক সরণ হয়েছে। কৌণিক সরণ যদি হয় তাহলে তোমরা জানো রোটেশনাল ডায়নামিক্সে রৈখিক গতির ক্ষেত্রে বলের যা ভূমিকা, যেটা ভূমিকা, কৌণিক গতির ক্ষেত্রে কিন্তু টর্কের একই ভূমিকা। কিন্তু আবার তাই বলে তোমরা মনে করো না যে বল আর টর্ক সেম, সেটা কখনো হতে পারে না। তো দুটোর একক আলাদা, মাত্রা আলাদা, সবই আলাদা। খালি বলটা কাজ করে রৈখিক গতির ক্ষেত্রে, সেম কাজ বলের কাজটাই টর্ক করবে রোটেশনাল ডায়নামিক্সে, ঠিক আছে? তাহলে এখানে তাহলে কত, সেটা হচ্ছে টাউ ইন্টু ডি থিটা, টর্ক ইন্টু সরণ। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা ডাব্লুটা বের করতে চাই, আচ্ছা DW মানেই হচ্ছে যে কৃতকার্যটা করতে হয় সেই কৃতকার্যটাই সঞ্চিত থাকবে তড়িৎ স্থিতিশক্তি হিসাবে, অর্থাৎ DW-টাকে আমরা DU লিখতে পারি, টাউ ডি থিটা। অর্থাৎ ইউ মানে হচ্ছে ইন্টিগ্রেশন টাউ ডি থিটা। তো টাউয়ের মানটা আমরা এবার বসিয়ে দেবো PE সাইন থিটা ডি থিটা, যার লিমিটটা থাকবে 0 টু থিটা। তো এইটা করলে ইন্টিগ্রেশনটা ওখান থেকে করলে কি হচ্ছে, সেটা দাঁড়াচ্ছে PE ইন্টু 1 মাইনাস কস থিটা। অর্থাৎ কি দাঁড়ালো হচ্ছে যে তড়িৎ দ্বিমেরুকে আমাকে যদি ইলেকট্রিক ফিল্ডের থেকে আরও সরাতে হয়, ইলেকট্রিক ফিল্ডের দিকে যে অ্যাঙ্গেলে আছে তার থেকে যদি আরও কিছুটা সরাতে হয়, মানে মোট কথা আমাকে যদি বিক্ষিপ্ত করতে হয়, তাহলে আমাকে কিন্তু একটা কৃতকার্য করতে হবে। যে কৃতকার্যটা কত, সেটা হচ্ছে PE ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে বিক্ষিপ্ত হওয়ার পর আমি যে কৃতকার্যটা করলাম সেটা কোথায় যাবে? আমি যে কৃতকার্যটা করলাম সেটাই বিক্ষিপ্ত হওয়ার পর ওই তড়িৎ দ্বিমেরুর মধ্যে সঞ্চিত থাকবে অ্যাজ এ ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। তাহলে কৃতকার্যটাই দাঁড়ালো স্থিতিশক্তি, এবং সেই স্থিতিশক্তির কত রাশিমালা, সেটা হচ্ছে PE ইন্টু 1 মাইনাস কস থিটা, ডাইপোল মোমেন্ট ইন্টু ক্ষেত্র প্রাবল্য মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস কস থিটা, ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে তোমাদের বইয়ে কিছু স্পেশাল কেস আছে। স্পেশাল কেস যেমন ধরো থিটাটাকে তুমি 90 ডিগ্রি ঘোরাতে চাইছো, থিটাটাকে 90 ডিগ্রি ঘোরাতে চাইলে তোমাকে কত কৃতকার্য করতে হবে? অর্থাৎ যেদিকে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে তার সঙ্গে পুরো 90 ডিগ্রি তুমি ঘোরাতে চাইছো, তাহলে তোমাকে কৃতকার্য যেটা করতে হবে সেটা W ইকুয়াল টু কত, cos 90 মানে 0 মানে PE, ঠিক আছে? এটা 1 নম্বর স্পেশাল কেস। 2 নম্বর স্পেশাল কেস, ধরো তুমি 180 ডিগ্রি ঘোরাতে চাইছো, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের যেদিকে ডিরেকশান তার পুরো অপোজিট ডিরেকশানে তুমি ঘোরাতে চাইছো তড়িৎ দ্বিমেরুটাকে, তাহলে ঘোরানোর জন্য তোমাকে কত কৃতকার্য করতে হবে? W ইকুয়াল টু, এখানে আমরা থিটার জায়গায় 180 যদি বসাই,
কস 180 মানে হচ্ছে -1, তাহলে এখানে হয়ে যাবে 2PE হলো। আচ্ছা, এবার মনে করো যে এগুলো কিন্তু আমরা সবই 0 ডিগ্রি থেকে থিটা ডিগ্রি সরিয়েছি, কারণ 1 মানে কিন্তু cos 0, মানে 0 থেকে থিটা, মানে প্রথমে কোনো অ্যাঙ্গেল ছিল না, সেখান থেকে থিটা ডিগ্রি সরিয়েছি। তোমাকে যদি বলে দেয় θ1 থেকে θ2-তে সরাও, তোমাকে যদি বলে যায় যে তড়িৎ দ্বিমেরুটাকে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে আগে ছিল θ1, এখন তুমি θ2 করো, তাহলে তোমার তার জন্য কত কৃতকার্য করতে হবে? সেখানে আর কিছুই না, এখানে 1 মানে তো cos 0, সেটা তাহলে এই cos 0-র জায়গায় cos θ1 বসবে, আর এখানে থিটার জায়গায় θ2 বসবে, দ্যাট ইজ PE 1, এটা হচ্ছে cos θ1 মাইনাস cos θ2, এটা বসবে। এই পরিমাণ কৃতকার্য করতে হবে। θ1 থেকে θ2-তে তড়িৎ দ্বিমেরুটাকে বিক্ষেপ করার জন্য যে কৃতকার্যটা করতে হবে সেটা হচ্ছে PE মাল্টিপ্লাইড বাই cos θ1 মাইনাস cos θ2। আচ্ছা, তো বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের বোঝার সমস্যা থাকার কথা না। ঠিক আছে, এবার আমরা তড়িৎ ক্ষেত্রে কোনো আহিত শক্তির বা তড়িৎ ক্ষেত্রে কোনো আহিত কণার কত গতিশক্তি হয় সেটা আমরা দেখব। তড়িৎ ক্ষেত্রে কোনো আহিত কণা আমরা রাখবো, সে কত গতিশক্তি অর্জন করে সেটা দেখব। তড়িৎ ক্ষেত্রে আহিত কণার গতিশক্তি। তোমরা এটা জানো যে অভিকর্ষের প্রভাবে যখন কোনো বস্তু ভূপৃষ্ঠের দিকে আপতিত হয়, ওপর থেকে যখন ভূপৃষ্ঠের দিকে আপতিত হয়, তখন তার অভিকর্ষীয় স্থিতিশক্তি কিন্তু কমে এবং সে সমপরিমাণ গতিশক্তি অর্জন করে। শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী তোমরা জানো যে শক্তির তো কোনো বিনাশ নেই, বা শক্তি কখনো সৃষ্টি হতে পারে না, ধ্বংস হতে পারে না, এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হতে পারে। তো অভিকর্ষের প্রভাবে যখন কোনো বস্তু অবাধে গতিশীল থাকে, তখন কিন্তু তার অভিকর্ষ স্থিতিশক্তি আস্তে আস্তে কমে এবং সে সমপরিমাণ গতিশক্তি অর্জন করে। সেম ঘটনা ঘটে যখন তড়িৎ ক্ষেত্রে কোনো আহিত কণা যখন মুভমেন্ট করে, তড়িৎ ক্ষেত্রে যখন কোনো আহিত কণা মুভমেন্ট করে, তখন কিন্তু সে তড়িৎ স্থিতিশক্তি সে হারায় এবং সমপরিমাণ গতিশক্তি অর্জন করে। সেম ঘটনা এখানেও ঘটে। কীরকম বিষয়টা? ধরো এটা একটা তড়িৎ ক্ষেত্র, এ পয়েন্ট আর বি পয়েন্ট, এদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি। এবার ধরো কিউ আধানে আহিত একটা কণা, কিউ আধানে আহিত একটা কণা এ থেকে বিতে যাচ্ছে। কিউ আধানে আহিত একটা কণা এ থেকে যদি বিতে যায়, যাদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স ভি, তাহলে যাওয়ার সময় সে কত পরিমাণ তড়িৎ স্থিতিশক্তি হারাবে? সে কিউ ইন্টু ভি পরিমাণ স্থিতিশক্তি হারাবে। তড়িৎ স্থিতিশক্তি ফর্মুলা এক্ষুনি বলালাম, কিউ ইন্টু ভি। তাহলে সে তড়িৎ স্থিতিশক্তি হারাবে কিউ ইন্টু ভি। যে পরিমাণ স্থিতিশক্তি হারাবে তাহলে সেটাই হচ্ছে তার গতিশক্তি, মানে যে পরিমাণ তড়িৎ স্থিতিশক্তি সে হারালো, সমপরিমাণ গতিশক্তি সে অর্জন করলো, অর্থাৎ এটাই হচ্ছে তার কাইনেটিক এনার্জি কিউ ভি। বোঝা গেল? আচ্ছা, এবার মনে করো যাত্রার শুরুতে এ পয়েন্টে তার গতিবেগ ছিল v1, বি পয়েন্টে তার গতিবেগ হলো v2। তাহলে তার এ পয়েন্টে যখন যাত্রা শুরু করেছিল তখন তার গতিশক্তি ছিল হাফ এম v1 স্কোয়ার। যখন বিতে গেল তখন তার গতিশক্তি হলো এতে কাইনেটিক এনার্জি। আচ্ছা, আমি এরকম করে লিখি, কাইনেটিক এনার্জি অ্যাট এ। আচ্ছা, এবার লিখবো কাইনেটিক এনার্জি অ্যাট বি। কাইনেটিক এনার্জি অ্যাট বি কত? সেটা হচ্ছে হাফ এম v2 স্কোয়ার। তাহলে গতিশক্তির পার্থক্য কত? যখন v1 থেকে v2-তে গেল, গতিশক্তির পার্থক্যটাই হবে হচ্ছে এইটা, সে যত পরিমাণ গতিশক্তি অর্জন করলো সেইটা। তাহলে কিউ ভি, আচ্ছা আমি এখানে করি, কিউ ভি সমান সমান হাফ এম
v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার, যে পরিমাণ গতিশক্তি সে অর্জন করলো সেটাই হচ্ছে এইটা, হাফ এম v2 স্কোয়ার মাইনাস v1 স্কোয়ার। আচ্ছা, এবার মনে করো যে v1টা জিরো, মনে করো সাপোজ v1টা যদি জিরো হয়, মানে ধরো বস্তুটা বা আহিত বস্তুটা স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করেছে এবং যখন সে বিতে পৌঁছেছে তখন তার গতিবেগটা ধরো v, মানে v2টাকে v মনে করো, তাহলে কত হবে? qv ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। অতএব এখান থেকে কি দাঁড়াচ্ছে? v মানে 2qv বাই m। ঠিক আছে, এইটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা রাশিমালা। আহিত কণার গতিবেগের ফর্মুলা কিন্তু পাওয়া গেল। ঠিক আছে, আহিত কণার গতিবেগের ফর্মুলা পাওয়া গেল এবং যেখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো আহিত কণা যখন ইলেকট্রিক ফিল্ডে মুভমেন্ট করে তখন তার গতিবেগটা হয় হচ্ছে √2 ইন্টু কিউ, মানে তার চার্জ মাল্টিপ্লাইড বাই ভোল্টেজ ডিফারেন্স বিটুইন দ্য পয়েন্ট ডিভাইডেড বাই তার মাস। এই ফর্মুলাটা কিন্তু আমাদের খুব কাজে লাগে কোথায়? পরমাণু বিজ্ঞান বা নিউক্লিয় বিজ্ঞানে আমরা যখন পরবর্তীকালে দেখব তখন কোনো আহিত কণা যেমন ধরো ইলেকট্রন বা প্রোটন, তার গতিবেগ নির্ণয়ের জন্য আমাদের এই ফর্মুলাটা কিন্তু অত্যন্ত কাজে লাগে। তো একবার দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পেরেছো, বোঝার কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এইবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে একটা শক্তির একক। শক্তির একক যেটা মেনলি পরমাণু বিজ্ঞানে ইলেকট্রন বা প্রোটনের শক্তির একক হিসাবে আমরা পরবর্তীকালে দেখব, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট কি জিনিস? দেখো, এটা মেনলি তোমাদের যেটা বললাম এটা কিন্তু একটা শক্তির একক। এবং পরমাণু বিজ্ঞানে আমরা যখন পরবর্তীকালে পড়ব, তোমাদের কোয়ান্টামে আছে পরমাণু গঠন, তো সেই সমস্ত চ্যাপ্টারে আমরা যখন পড়ব পরমাণুর গঠন বা ইত্যাদি বিষয়গুলো, তখন কিন্তু ইলেকট্রন এবং প্রোটনের যে শক্তি মেনলি, সেই শক্তির একক হিসাবে আমরা ইলেকট্রন ভোল্টটাকে আমরা ব্যবহার করি। তো ইলেকট্রন ভোল্ট মানে বুঝতেই পারছো, এখানে দুটো কথা আছে, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে ভোল্ট। নাম শুনেই বুঝতে পারছো কি বিষয়টা। তাহলে কি, একটা ইলেকট্রনের সম আধান সম্পন্ন কোনো কণা যখন 1 ভোল্ট বিভব প্রভেদ সম্পন্ন কোনো স্থানের মধ্যে দিয়ে যায়, তখন তাকে যে কৃতকার্যটা করতে হবে সেটাই হচ্ছে ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, আমি কি বললাম? 1 ইলেকট্রন ভোল্টকে আমরা EV দিয়ে লিখব, ইলেকট্রনের চার্জ ইন্টু ভোল্টেজ, মানে 1 ইলেকট্রন ভোল্ট মানে 1 ইলেকট্রন গুণ 1 ভোল্ট। তাহলে আমি কি বললাম? যে একটা ইলেকট্রনের সম আধান সম্পন্ন কোনো কণা যখন 1 ভোল্ট বিভব প্রভেদ সম্পন্ন কোনো স্থানের মধ্যে দিয়ে যাবে, তখন সে যা কার্য সম্পাদন করে সেটাই হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। এটা একটা শক্তির একক। তো এখানে আমরা ইলেকট্রনের আধানের মান জানি, সেটা যদি আমরা বসিয়ে দিই সিজিএসে 4.8 ইন্টু 10⁻10 ইন্টু 1 ভোল্ট মানে 1/300 ইএসইউ বিভব। আচ্ছা, এটা যদি করি আমরা তাহলে কত হবে? গুণ করলে 1.6 ইন্টু 10⁻−12 আর্গ। এবার আমরা জুল আর আর্গের মধ্যে সম্পর্কটা জানি, সেটা হচ্ছে 1 জুল মানে হচ্ছে 10⁻7 আর্গ। তাহলে এটা দাঁড়াচ্ছে 1.6 ইন্টু 10⁻−19 জুল। ঠিক আছে, তো এটাই হচ্ছে ইলেকট্রন ভোল্ট আর জুলের মধ্যে সম্পর্ক, যে 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻−19 জুল। খুবই ইম্পর্টেন্ট এটা। ইএসইউ অবশ্যই চার্জের একক, এখানে ইলেকট্রনের এককটা এখানে সিজিএসে লেখা হয়েছে। আচ্ছা, তাহলে দাঁড়ালো 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻−19 জুল। তবে ইলেকট্রন ভোল্ট একটা ছোট একক, এর বড় একক হচ্ছে কিলো ইলেকট্রন ভোল্ট, কেইভি।
মানে হচ্ছে 10⁻³ ইলেকট্রন ভোল্ট। 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 10⁶ ইলেকট্রন ভোল্ট। এই হচ্ছে তোমাদের ইলেকট্রন ভোল্টের ব্যাপার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের বোঝার কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, এইবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস, খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। সমবিভব তল। ইংরেজিতে বলবো ইকুইপোটেনশিয়াল সারফেস। অর্থাৎ কি, নাম শুনে বুঝতে পারছো, সমবিভব তল অর্থাৎ সমান বিভব যে তলের, কথাটার মধ্যেই মানেটা লুকিয়ে আছে। সম মানে সমান, বিভব তল অর্থাৎ কি, যে তলের সমস্ত জায়গায় বিভবটা সমান। তো ডেফিনেশনটা আমরা দেবো কেমন করে? ডেফিনেশনটা দেবো আমরা এরকম করে, যে কোনো তড়িৎ ক্ষেত্রের অন্তর্গত বা কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো তলের যদি সমস্ত জায়গায় বিভবের মান সমান হয়, তাহলে আমরা সেই তলকে বলবো সমবিভব তল। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো তলের যদি সব জায়গায় বিভবের মান সমান হয়, তাহলে সেই তলকে আমরা বলবো সমবিভব তল। তো পরীক্ষার সময় তোমাদের সমবিভব তলের বৈশিষ্ট্য আসতে পারে, আমরা পরে পড়াচ্ছি বৈশিষ্ট্যটা। তোমাদের যেটা পরীক্ষার সময় ছবি আঁকতে দেয়, অনেক সময় 2 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষায় দিয়ে দেয়, সেটা হচ্ছে যে সমবিভব তলের ছবি আঁকতে দেয়। তোমাকে হয়তো বলে দিল একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধান আছে, তার জন্য একটা সমবিভব তল আঁকো। বা তোমাকে হয়তো বলে দিল যে দুটো বিচ্ছিন্ন মানে দুটো ধনাত্মক আধান আছে, তার জন্য সমবিভব তল আঁকো। বা সুষম তড়িৎ ক্ষেত্র, অসম তড়িৎ ক্ষেত্র, এদের জন্য সমবিভব তল পরীক্ষার সময় আঁকতে দিতে পারে, 2 নম্বর থাকবে। তাহলে আমরা প্রথমে ছবিটা আঁকি, সেটা হচ্ছে একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধান। 1 নম্বর, একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধান তোমাকে ধরো দেওয়া আছে, তার জন্য সমবিভব তলের ছবিটা কিরকম হবে? ধরো এখানে একটা +Q আধান তোমার দেওয়া আছে, তাহলে আমি তোমাকে বললাম এই +Q আধান থেকে এই R দূরত্বে এখানে বিভবের মান কত হবে? তুমি সহজেই বলে দিবে যে এখানে বিভবের মান এসআইতে হবে 1/4πε Q/R, যদি আধানটা শূন্য মাধ্যমে থাকে। তাহলে এসআইতে এই পয়েন্টে বিভবের মান এটা দাঁড়াবে 1/4πε0 Q/R। তোমাকে বললাম আমি যে তুমি এখান থেকে R দূরত্বে এইখানে বিভবের মান কত হবে বলো। তুমি আমাকে একই কথা বলবে যে এটাই হবে, কারণ ডিস্টেন্স যেহেতু সমান, বিভবের মান সমান হবে। তোমাকে বললাম আমি এইখানে R দূরত্বে কত হবে বিভবের মান, তুমি আমাকে বললে তাই হবে। এমনকি যদি বলি যে এই আধান থেকে বাইরে R দূরত্বে কত হবে বিভবের মান, একদম সেম হবে, এটাই হবে। অর্থাৎ বিচ্ছিন্ন ধনাত্মক আধানকে ঘিরে আমি যদি একটা ফাঁপা গোলীয় খোলক কল্পনা করি বা গোলক কল্পনা করি, তাহলে এই গোলকের দেখো তো পরিধির ওপর সমস্ত জায়গায় বিভবের মান সমান হবে। তো অবশ্যই সমান হবে, তার কারণ পরিধির থেকে এই আধানের দূরত্ব সর্বত্র সমান। তো আধানের দূরত্ব যদি সর্বত্র সমান হয়, তাহলে দূরত্ব যদি সমান হয়, আধানটা একই আছে, তাহলে বিভবের মান সর্বত্র সমান হবে। অর্থাৎ এটাই হচ্ছে কোনো একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধানের জন্য সমবিভব তলের ছবি। সেটা হচ্ছে একটা ফাঁপা গোলীয় খোলক হবে। হ্যাঁ, তো এরকম যে কোনো গোলক আঁকলে সেটিই হবে। যে কোনো ব্যাসার্ধের গোলকই হচ্ছে একটা সমবিভব তল। একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধানের জন্য সমবিভব তল হচ্ছে একটা ফাঁপা গোলীয় খোলক। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা সুষম তড়িৎ ক্ষেত্র কল্পনা করব। সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য কি হয়? সমবিভব তল, সুষম তড়িৎ ক্ষেত্র।
অর্থাৎ ক্ষেত্র প্রাবল্যের মান ওই তড়িৎ ক্ষেত্রের সর্বত্র সমান। ধরা যাক এই বোর্ডটা হচ্ছে একটা সুষম তড়িৎ ক্ষেত্র এবং এইখানে সুষম তড়িৎ ক্ষেত্রের বলরেখার ডিরেকশনটা এরকম হবে, সমদূরবর্তী সমান্তরাল সরলরেখা। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র যদি বলে দেয় আমাকে, তাহলে সেখানে যদি সমবিভব তল আঁকতে বলে, তাহলে সেই সমবিভব তলটা হবে এই বলরেখার সঙ্গে অঙ্কিত যে প্লেটগুলো, অঙ্কিত যে তলগুলো, সেটাই হবে সমবিভব তল। অর্থাৎ ঠিক আছে। এই যে তলগুলো, ধরো তিনটে তল আমি কল্পনা করলাম, তিনটে প্লেট এবিসি, তিনটে তলের পোটেনশিয়াল হচ্ছে V1 V2 V3। দেখো একটা জিনিস দেখো, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন লেফট টু রাইট, মানে পোটেনশিয়াল যেটা আছে V1 V2 V3 প্রত্যেকটা তো একই জায়গায় নেই, প্রত্যেকটা মানে প্রত্যেকটা কিছুটা ব্যবধানে আছে। তাহলে প্রত্যেকটা যদি কিছুটা ব্যবধানে থাকে, তাহলে এই তলগুলোর বিভব প্রত্যেকটার সঙ্গে কিন্তু প্রত্যেকটার বিভব আলাদা। মানে এ তলের বিভব V1, বি এর V2, সি এর V3, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার বিভব আলাদা, কিন্তু প্রতিটা প্লেটের কিন্তু সমস্ত জায়গায় বিভবের মান সেম। তোমাকে যদি বলি এ প্লেট, তাহলে এ প্লেটের যে কোনো জায়গায় বিভবের মান V1 হবে। বি প্লেট যদি নিই, তাহলে তার প্রতিটি জায়গায় বিভবের মান V2 হবে। সি এরও তাই, সি এরও বিভিন্ন জায়গায় বিভবের মান V3 হবে। কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা প্লেটের ক্ষেত্রে কিন্তু বিভবের মান আলাদা, V1 V2 V3। তো এইটাই হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে তার বলরেখার জন্য ইকুইপোটেনশিয়াল সারফেসের ছবিটা। সেটা কি হবে, বলরেখার সঙ্গে পারপেন্ডিকুলারলি আমরা যে তলটা কল্পনা করব, সেই তলটাই হচ্ছে সমবিভব তল। ঠিক আছে। আচ্ছা, আর অসম তড়িৎ ক্ষেত্রে জাস্ট এখানে বলরেখাটা খুব কাছাকাছি আছে, বুঝতেই পারছো, মানে বলরেখাগুলোর মধ্যে বেশ ঘন সন্নিবিষ্ট হয়ে আছে, তাদের মধ্যে ব্যবধান কম। কিন্তু অসম তড়িৎ ক্ষেত্র যদি হয়, তাহলে তাদের মধ্যে ব্যবধানটা বেশি হবে, অনেক একটু গ্যাপ দিয়ে থাকবে, বলরেখাগুলো একটু গ্যাপ দিয়ে অবস্থান করে, আর কিচ্ছু না। আচ্ছা, তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র এবং অসম তড়িৎ ক্ষেত্র একবারে হয়ে গেল। অসম তড়িৎ ক্ষেত্রে খালি বলরেখার ডিরেকশনটা একটু গ্যাপিংয়ে করে দেবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা দেখব এক জোড়া সমবিভব তলের জন্য, এক জোড়া সমবিভব তলের জন্য কি হবে। এই এক জোড়া বিন্দু আধানের জন্য সমবিভব তল, এক জোড়া বিন্দু আধানের জন্য সমবিভব তল কীরকম হবে। ধরো তোমাকে দুটো পজিটিভ আধান দিয়ে দিয়েছে, তাহলে আমরা দেখব এখন এক জোড়া বিন্দু আধানের জন্য সমবিভব তল। তাহলে এক জোড়া বিন্দু আধান বলতে আমরা দুটো পজিটিভ আধান নিয়ে নিই। আচ্ছা, দুটো যদি ধনাত্মক আধান থাকে, তাহলে তাদের বলরেখার ডিরেকশনটা কীরকম হয় তোমরা জানো। বলরেখা সবসময় পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভের দিকে যায়, তোমাদের বলা হয়েছে তড়িৎক্ষেত্র অধ্যায়ে এরকমই হবে। বলরেখা সবসময় পজিটিভ আধান থেকে বেরিয়ে নেগেটিভের দিকে যায়, ওটার ক্ষেত্রেও তাই হবে। আচ্ছা, তাহলে এটার জন্য বলরেখা কীরকম হবে, সমবিভব তল। বিচ্ছিন্ন ধনাত্মক আধানের জন্য এক্ষুনি বললাম, এটা গোলাকার পরিবাহীর মতো, একটা ফাঁপা গোলক হবে, আরেকটা গোলক, এবং তারপরে এরকম হবে। এবং তারপরে লাস্টে এরকম হবে একটা সমবিভব তলের ছবি। তো জাস্ট তোমাদের ছবি আঁকতে দেবে এখান থেকে, সমবিভব তল থেকে যদি ছবি আঁকতে দেয়, তাহলে 2 নম্বর থাকবে এরকম। তাহলে বিভিন্ন কেস তোমাদের বলে দেবে এবং তোমাদের কিন্তু ছবিটা আঁকতে হবে। ঠিক আছে। তো আমরা এবার করব, আমাদের টপিকের শেষ পর্যায়ে চলে এসেছি, সেটা হচ্ছে সমবিভব তলের বৈশিষ্ট্য আমরা বলবো। সমবিভব তলের বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। তো সমবিভব তলের মেনলি দুটো বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট, সেটা ভালো করে বলছি, শুনে নাও। সমবিভব তলের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে
যে সমবিভব তলের অন্তর্গত যে কোনো দুটি পয়েন্টের মধ্যে বা যে কোনো দুটি জায়গার মধ্যে একটা তড়িৎ আধানকে নিয়ে যেতে কোনো কৃতকার্য করার দরকার নেই বা কোনো কৃতকার্য করতে হয় না। কি বললাম? সমবিভব তলের মধ্যে একটি তড়িৎ আধানকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গেলে কোনো কৃতকার্য করার দরকার নেই। কেন? বিষয়টা কীরকম? ধরে নাও এই হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, ধরে এর মধ্যে দুটো পয়েন্ট আছে এ বি। এ পয়েন্টের বিভব VA, বি এর বিভব হচ্ছে VB। এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যেহেতু এদিকে আছে, তাহলে VA অবশ্যই গ্রেটার দ্যান VB। তাহলে ধরো একটা আহিত কণা কিউ, তাকে আমি এ থেকে বিতে নিয়ে যাচ্ছি, তাহলে তার জন্য কত কৃতকার্য করতে হবে? একটা আহিত কণা কিউকে আমি যদি এ থেকে বিতে নিয়ে যাই, তাহলে কৃতকার্য কত করতে হবে? কিউ ইন্টু VA মাইনাস VB। তাহলে বুঝতেই পারছো যে সমবিভব তল বলা হয়েছে। সমবিভব তল মানে এই দুটো বিভব সমান, VA ইজুকাল টু VB, সমবিভব তল। তাহলে দেখো টোটাল কৃতকার্য 0। তাহলে কি বুঝতে পারলে তোমরা? যে কোনো তড়িৎ আধানকে আমরা যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক জায়গা থেকে বা সমবিভব তলের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব, তখন আমাকে কোনো কৃতকার্য করতে হচ্ছে না। আচ্ছা, এটা গেল প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্যটা আরও ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় চলে আসে। সেটা হচ্ছে যে দেখাও যে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। এটাও খুব ইম্পর্টেন্ট। দেখাতে বলতে পারে পরীক্ষার সময় যে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তাহলে আমরা একটা সমবিভব তল নিই নি। ধরো এই হচ্ছে একটা সমবিভব তল এস। সমবিভব তলের ধরো খুব কাছাকাছি দুটো বিন্দু ধরে নাও এ আর বি, এবং এ আর বিটা এতটাই কাছাকাছি যে এ বিকে আমরা সরল রেখা বলে ভাবতে পারি। হ্যাঁ, তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে এই দিক বরাবর যদি হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ডের এবি বরাবর উপাংশটা কি? এবি বরাবর উপাংশটা হচ্ছে ই কস থিটা। তাহলে একটা মুক্ত ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে কত কৃতকার্য করতে হবে? একটা ধনাত্মক আধানকে একটি ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে কৃতকার্য কত করতে হবে? সেটা হচ্ছে প্রযুক্ত বল গুণ সরণ। দ্যাট ইজ বল মানে হচ্ছে ই কস থিটা, কিন্তু সরণ মানে এ থেকে বিতে নিয়ে গেছি মানে সরণ এবি। তো বললাম কি যে এর আগেই পড়ালাম যে সমবিভব তলের অন্তর্গত কোনো বিন্দু আধানকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গেলে কোনো কৃতকার্য করার দরকার নেই। তাহলে এখানে কৃতকার্যটা 0। ঠিক আছে, অতএব কস থিটাটা 0। কস থিটাটা 0, যেহেতু তোমরা জানো যে এখানে তোমার এ বিটা নট ইকুয়াল টু 0, অতএব থিটাটা π/2। থিটাটা π/2 হলে তোমরা বুঝতেই পারছো যে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। তাহলে তোমরা বুঝতেই পারছো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। এইটা কিন্তু আমরা প্রমাণ করলাম। আমরা প্রথমে একটা বলরেখা কল্পনা করলাম এস, বলরেখার অভ্যন্তরে দুটো খুব কাছাকাছি অবস্থিত পয়েন্ট এ আর বি। এরা এতটাই কাছাকাছি যে এদেরকে আমরা সরল রেখা বলে ভাবতে পারি। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা ওই দিক বরাবর আছে, এবং সেই ইলেকট্রিক ফিল্ডের এবি বরাবর উপাংশটা হচ্ছে ই কস থিটা। তাহলে একটা ধনাত্মক আধানকে এ থেকে বিতে নিয়ে যেতে গেলে কৃতকার্য করতে হচ্ছে কত? প্রযুক্ত বল গুণ সরণ ই কস থিটা ইন্টু এবি। এর আগের পয়েন্টেই পড়ালাম বলরেখার বৈশিষ্ট্যে যে একটি আধানকে বলরেখার মানে সমবিভব তলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গেলে কোনো কৃতকার্য করতে হয় না। তাহলে এই কৃতকার্যটা 0, অতএব তোমার থিটা ইজ ইকুয়াল টু π/2। তো আশা করি তোমরা টপিকটা বুঝতে পেরেছো। তো আজকে আমাদের চ্যাপ্টারটা এখানেই শেষ হলো, তড়িৎ বিভব অধ্যায়টা এখানেই শেষ হলো। আমরা পরের দিন ইউনিট 1-এর সর্বশেষ অধ্যায় ধারক ধারকত্ব শুরু করব, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, পরীক্ষা বারবার চলে আসে। তো আশা করি আজকের টপিকগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো,
লিখে প্র্যাকটিস করো, বই তোমাদের পাঠ্যপুস্তক যেটা আছে সেটা তোমরা বারংবার পড়ো, তাহলেই তোমাদের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই সমাপ্ত। ধন্যবাদ।